প্রিয় শিক্ষার্থী, ফেসবুক অনলাইন লাইভ ক্লাসে আজকে তোমাদের সবাইকে স্বাগত। আজকের বিষয় ভেহিকেল অটোমেশন অ্যান্ড সিগন্যালিং। উপস্থাপনায় আছি আমি আব্দুল্লাহ মামুন, জুনিয়র ইন্সট্রাক্টর পাওয়ার, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার বিষয় হচ্ছে, আজকের আলোচনার যে অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নবম অধ্যায়। নবম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। নবম অধ্যায়ের আজকের টপিক হচ্ছে অ্যাডভান্স অটোমেটিক কলিশন নোটিফিকেশন। অ্যাডভান্স অটোমেটিক কলিশন নোটিফিকেশনের বৈশিষ্ট্য নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা আলোচনার শুরুতেই আমরা যেটা বলে নিচ্ছি যে অ্যাডভান্স অটোমেটিক কলিশন, এই কলিশন নোটিফিকেশনটা আসলে কি, আমরা সেটা সম্পর্কে তোমাদেরকে বলে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তোবা জেনে থাকবে যে অটোমোবাইল এই কলিশন নোটিফিকেশনটা হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে অনেকগুলো সেন্সর ব্যবহার করা হয়। এই সেন্সরগুলো যানবাহনের সামনে, পিছনে, পাশে কোনোরূপ যদি আঘাত পায়, যানবাহন কোনোরূপ আঘাত পেলে তা দ্রুত ওই স্থান সহ দুর্ঘটনার যাবতীয় তথ্য অ্যাডভাইজারকে, যে ডাটা সংগ্রহ করে, যে ওখানে থাকে, নিয়ন্ত্রণ করে, তাকে তথ্য প্রদান করে থাকে। বর্তমানে এই পদ্ধতি অনেক জনপ্রিয়তার সাথে বিএমডব্লিউ, টয়োটা কোম্পানির মতো বড় বড় কোম্পানিগুলো এই পদ্ধতি ব্যবহার করে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি, প্রিয় শিক্ষার্থী, আমরা যেটা আলোচনা করলাম যে আসলে এই অটোমেটিক কলিশন নোটিফিকেশনটা কিভাবে হচ্ছে, কিভাবে নিয়ন্ত্রণ করছে। আমরা দেখতে পাচ্ছি যে একজন অ্যাডভাইজার থাকে এখানে। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে একজন অ্যাডভাইজার আছে। তো এখানে যখন এই যে মোটরযান আছে, এখানে একটা মোটরযান আমরা দেখতে পাচ্ছি, এই একটা মোটরযান আছে, এখানে হেলিকপ্টার দেখতে পাচ্ছি আমরা, উড়োজাহাজ। হ্যাঁ, তো এরপরে এখানেও মোটরযান আছে। তো এই যে ওভারঅল সকল যানের তথ্যগুলা এই যে অ্যাডভাইজার ওনার কাছে চলে যায়, উনি নিয়ন্ত্রণ করতেছে এখানে বসে। তো যখন কোনো মোটরযান রাস্তায় কোনো দুর্ঘটনা হয়, কোনো সমস্যা হয়, তখন কিন্তু এই অ্যাডভাইজার উনি কিন্তু দেখতে পারে যে আসলে যখন কোনো দুর্ঘটনা ঘটে, যখন এই গাড়িতে যদি কোনো দুর্ঘটনা ঘটার সাথে সাথে এই অপারেটরকে সংকেত দেয়, ওই জায়গার স্থান সহ, ওই স্থানের যাবতীয় তথ্য সহ দুর্ঘটনার সার্বিক অবস্থা জিপিএস ইনফরমেশনের মাধ্যমে এই রিসিভারের কাছে চলে আসে। তো যখন এর কাছে তথ্য চলে আসে, তখন সে কিন্তু ওখানে যথাযথ ব্যবস্থা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, মানুষকে কিভাবে দুর্ঘটনা থেকে রক্ষা করা যায়, সেখানে নিরাপত্তা কর্মী পাঠানোর সকল ব্যবস্থা কিন্তু এই অ্যাডভাইজার করে থাকে। সে কিন্তু এখানে বসেই জানতে পারে যে আসলে মোটরযানের কি পরিমাণ দুর্ঘটনা হয়েছে এবং ওখান থেকে ওই স্থানের দূরত্ব কত দূরে অবস্থিত, কোন জায়গায় অবস্থিত। তো ফলে ওখানে যখন জানতে পারে যে অমুক জায়গায় দুর্ঘটনা হয়েছে, তখন ওই জায়গায় তাৎক্ষণিকভাবে সেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়। যাতে করে কি হয় যে অনেক দুর্ঘটনায় আহতের সংখ্যা, যারা আহত হয়, এই নিহতের সংখ্যাটা কমে যায়, কারণ যথাসময়ে ট্রিটমেন্ট দেওয়া যায়, যাতে করে নিহতের সংখ্যা অনেকটা কমে যায়। তো এই পদ্ধতির মাধ্যমে মোটরযানের কল্যাণ সাধিত হয়েছে। এটার ফলে এখন বড় বড় কোম্পানিগুলা এই পদ্ধতি বর্তমানে ব্যবহার করছে। তার মধ্যে যেমন বিএমডব্লিউ, টয়োটা, এই ধরনের বড় বড় কোম্পানিগুলো এই আধুনিক প্রযুক্তি কিন্তু নিয়ে আসছে। এর ফলে দেখা যাচ্ছে যে দুর্ঘটনার ফলে, কোনো দুর্ঘটনা, রোডে গাড়ি চলতে হলে দুর্ঘটনা সাধারণত ঘটেই থাকে।
অ্যাক্সিডেন্ট হবেই, গাড়ি ঘোড়া করলে কম আর বেশি। তো দুর্ঘটনা হইলে যে দুর্ঘটনার পরবর্তী যে পদক্ষেপগুলা, আমরা যে পরবর্তীগুলো পদক্ষেপের সাথে সাথে যেন নিতে পারি, তো এই পদ্ধতি, এই প্রযুক্তি থাকার কারণে কিন্তু ওই স্থানের সাথে 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 ব্যবস্থা নেওয়া যায় হেলিকপ্টারের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে দ্রুত ওখানে কিন্তু সেবা পৌঁছে দেওয়া যায়, অ্যাম্বুলেন্স পৌঁছে দেওয়া যায় রুগীদেরকে, যারা দুর্ঘটনায় আহত হয়েছে তাদের কিন্তু সাথে সাথে মেডিকেল ক্যাম্পেনে নিয়ে আসা যায় এবং সেবা দেওয়া যায়, যাতে করে রুগীর যারা আহত হয় তার নিহতর সংখ্যা কমে যায় এবং রুগীর যাতে করে সুস্থ হয়ে যায় খুব দ্রুত, সেইভাবে ব্যবস্থা নেওয়া যায়। প্রিয় শিক্ষার্থী, তো আমরা আজকে প্রথমে এই সূচনা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আমরা আজকে জেনে নিব আসলে আজকের যে পাঠ বা যেই অধ্যায়ের যে বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, সেই পাঠ পরিচিতি সম্পর্কে আমরা আজকে জানবো, যে আজকে কি কি বিষয় আমরা শিখতে পারবো, কোন কোন টপিকস নিয়ে আমরা আজকে শিখবো, সেটা আমরা দেখি কি কি। যে অ্যাডভান্স অটোমেটিক কলিশন নোটিফিকেশনের বৈশিষ্ট্য, এই অ্যাডভান্স অটোমেটিক কলিশন নোটিফিকেশনের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারবো, এটা সম্পর্কে আমরা জানবো। আমরা আরো শিখতে পারবো যে অ্যাডভান্স অটোমেটিক কলিশন নোটিফিকেশন, অ্যাডভান্স অটোমেটিক কলিশন নোটিফিকেশন কি, এটা কেন হয়, কিভাবে হয়, কাকে বলে, আমরা এটার যাবতীয় তথ্য জানতে পারবো। আমরা জানবো অ্যাডভান্স অটোমেটিক কলিশন নোটিফিকেশনের কার্য পদ্ধতি, এটা কিভাবে কাজ করে, অ্যাডভান্স অটোমেটিক কলিশন নোটিফিকেশন এটা কিভাবে কাজ করে, সেই কাজ সম্পর্কে আমরা জানতে পারবো। আমরা আরো জানতে পারবো অ্যাডভান্স অটোমেটিক কলিশন নোটিফিকেশন পদ্ধতির সুবিধাসমূহ, যে এই পদ্ধতি ব্যবহার করলে, এই অ্যাডভান্স অটোমেটিক কলিশন টেকনোলজি, এই পদ্ধতি এটা ব্যবহার করলে কি কি সুবিধা পাওয়া যায়, এই সুবিধা সম্পর্কে আমরা জানবো। আমরা আরো জানবো অ্যাডভান্স অটোমেটিক কলিশন নোটিফিকেশন পদ্ধতির অসুবিধাসমূহ, এবং সব জিনিসের এই কিছু সুবিধা অসুবিধা থাকে, আমরা সেই এর মাধ্যমে কিছু অসুবিধাও আছে, সেগুলো আমরা এই অধ্যায় থেকে আমরা জানতে পারব। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখতে পাচ্ছি অ্যাডভান্স অটোমেটিক কলিশন নোটিফিকেশন বৈশিষ্ট্য। অ্যাডভান্স অটোমেটিক কলিশন নোটিফিকেশন, তো অ্যাডভান্স অটোমেটিক কলিশন নোটিফিকেশন, এটি অটোমেটিক কলিশন নোটিফিকেশন উন্নত সংস্করণ। এটা একটা, এই পদ্ধতিটা হচ্ছে একটা উন্নত সংস্করণ। তো প্রতিটি আমরা দেখতে পাচ্ছি যে এই পদ্ধতিতে অনেকগুলো সেন্সর ব্যবহার করা হয়, এই নোটিফিকেশন পদ্ধতিতে অনেকগুলো সেন্সর ব্যবহার করা হয়, যে পদ্ধতিতে অনেকগুলো সেন্সর ব্যবহার করা হয়। এই সেন্সরগুলো যানবাহনের ফ্রন্ট, রিয়ার, সাইড, যে কোনো রূপ, এই সব সাইডে যদি কোনো রূপ আঘাত আসে, তো আঘাত পেলে দ্রুত ড্রাইভারকে স্থান সহ যাবতীয় দুর্ঘটনার ডাটা বা তথ্য প্রদান করে। যাবতীয় এই যে এখানে যে ড্রাইভার আছে, সেই ড্রাইভারকে কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো যদি মোটরযানের সামনে, পিছনে, তারপরে ডানে বামে যে কোনো জায়গায় যদি কোনো আঘাত প্রাপ্ত হয়, তাহলে সাথে সাথে কিন্তু সেটা ড্রাইভারকে কি করে, তথ্য প্রদান করে। অধিকাংশ মোটরযানের বিভিন্ন ধরনের এই সেন্সর দ্বারা আবদ্ধ থাকে। এই সেন্সরগুলোকে নিরীক্ষণ বা মনিটরিং করে। বডি কন্ট্রোল মডিউল সেন্সর, বিভিন্ন ধরনের সেন্সর থাকে, এর মধ্যে যেমন
বডি কন্ট্রোল মডিউল সেন্সর থাকে, তারপর হুইল স্পিড সেন্সর আছে, এয়ারব্যাগ সেন্সর। যখন কোনো দুর্ঘটনা ঘটে তখন এয়ারব্যাগ সেন্সর দ্রুত কার্যকর হয়। এই এয়ারব্যাগ সেন্সর যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন এয়ারব্যাগ সেন্সর দ্রুত কার্যকর হয়। মোবাইল ফোন সার্ভিস ব্যবহার করবে বা একজন ড্রাইভার কি করবে, সে এই প্রযুক্তির জন্য একটা মোবাইল ফোন থাকতে পারে অথবা কম্পিউটারের মাধ্যমে ড্রাইভার যাত্রীর সাথে যোগাযোগের চেষ্টা করবে, সে যোগাযোগ করবে। যদি গাড়ির কেউ প্রক্রিয়া না জানার তবে অপারেটর জরুরি সার্ভিস সেবাগুলো সাথে যোগাযোগ করবে বা দুর্ঘটনার বিষয়ে তথ্য সরবরাহ করবে। এবং যখন দুর্ঘটনা হবে তখন কিন্তু ড্রাইভার সাথে সাথেই যে তার তথ্য সেবা কেন্দ্র থাকবে যেখানে হেল্প সেন্টার, সেই হেল্প সেন্টারে সে কিন্তু যোগাযোগ করবে এবং যোগাযোগ করে তথ্য আদান প্রদান করবে যে কি পরিমাণ দুর্ঘটনা হয়েছে, দুর্ঘটনার পরে ক্ষয়ক্ষতির পরিমাণ কি ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবে, ইত্যাদি বিষয় অবগত করবে। অবগত করলে কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়া যাবে। অ্যাডভান্স অটোমেটিক কলিশন নোটিফিকেশনের কার্যপদ্ধতি আমরা দেখব যে এই পদ্ধতি, এই অ্যাডভান্স অটোমেটিক কলিশন নোটিফিকেশন এর কার্যপদ্ধতি, এটি কিভাবে কাজ করে তা আমরা আলোচনা করব। আমরা অলরেডি জেনে গেছি যে অটোমেটিক কলিশন পদ্ধতি কি, এটা কিভাবে কাজ করে আমরা অনেকটা ধারণা পেয়ে গেছি যে এটা আসলে একটা তথ্য আদান প্রদান পদ্ধতি, যে দুর্ঘটনা ঘটার সাথে সাথেই বা দুর্ঘটনা ঘটার সাথে যে অ্যাওয়ারনেস, যে সংকেত, সেটা দিয়ে, অর্থাৎ দুর্ঘটনার ভয়াবহতা কম হয়, এটা সহায়তা করে থাকে এই পদ্ধতি, টেকনোলজি ব্যবহারের মাধ্যমে। তো আমরা এখন দেখব যে কিভাবে কাজ করে। তো প্রিয় শিক্ষার্থী, প্রতিটি অটোমেটিক কলিশন নোটিফিকেশনের পদ্ধতি সামান্য আলাদা হয়, মানে প্রত্যেকটাই কিন্তু কিছু আলাদা আলাদা হয়, তবে তাদের অধিকাংশই মোটরযানের বিভিন্ন রকম সেন্সর দ্বারা আবদ্ধ থাকে এবং সবগুলাই কিন্তু আমরা জানি মোটরযানের বিভিন্ন সেন্সর দ্বারা আবদ্ধ থাকে। অ্যাডভান্স কলিশন নোটিফিকেশন সাধারণত একই সেন্সরগুলোকে নিরীক্ষণ করে। এই পুরা যে সেন্সরটা থাকে পুরা সিস্টেমের, এই সেন্সরকে এটা কিন্তু নিরীক্ষণ করে। যেমন বডি কন্ট্রোল মডিউল সেন্সর, হুইল স্পিড সেন্সর, এয়ার গ্যাপ সেন্সর। যখন কোনো দুর্ঘটনা ঘটে তখন এয়ার গ্যাপ সেন্সর দ্রুত কার্যক্ষম হয়। এয়ার গ্যাপ সেন্সরটা আসলে কি শিক্ষার্থী? এয়ার গ্যাপ সেন্সরটা এমন একটা সেন্সর, এটা সাধারণত ড্রাইভার বা যাত্রীর সামনে থাকে, সিটের সাথে সামনে থাকে। যখন যখন অ্যাক্সিডেন্টগুলো ঘটে তখন ওইটা অটোমেটিক্যালি ওই এয়ার গ্যাপ যে সেন্সরটা, সেটার মাধ্যমে ওই সেন্সরটা কি করে, এটা ওই গাড়ির এবং যাত্রীর মধ্যে একটা দূরত্ব তৈরি করে, যাতে করে যাত্রী বা ড্রাইভার যাতে করে মোটরযানের সাথে কোনো ধাক্কা না খায়, এজন্য তাকে সেভ করার জন্য একটা দূরত্ব সৃষ্টি করে। এটা যখন মোটরযান যখন দুর্ঘটনা হয় সাথে সাথে কিন্তু এই এয়ার গ্যাপ যে সেন্সরটা আছে, সেই এয়ার গ্যাপ সেন্সর সংকেত দেয়। সংকেত দেওয়ার সাথে সাথে যেই এয়ার ব্যাগ থাকে, যেই এয়ার ব্যাগটা, ওই ব্যাগটা অটোমেটিক্যালি হাওয়ার মাধ্যমে বা যেই গ্যাস যেটা হোক ওটার মাধ্যমে, অর্থাৎ
ওই এয়ারের মাধ্যমে, ওই বাতাসের মাধ্যমে ওইটা ফুলে যায়, ফুলে যেয়ে ওই আঘাতের হাত থেকে ড্রাইভারকে বা যাত্রীদেরকে মোটরযানের আঘাতের হাত থেকে রক্ষা করে। এই পদ্ধতি সাধারণত মোবাইল সার্ভিস টাইপ হয়ে থাকে। এই পদ্ধতিটা সাধারণত মোবাইল সার্ভিস টাইপ হয়ে থাকে। মোবাইল সার্ভিস আমরা মোবাইলের মাধ্যমে যেরকম সফটওয়্যার মোবাইলের যে ডাটা দিয়ে থাকি, জাস্ট এরকম সার্ভিসের মতো হয়ে থাকে। এক্ষেত্রে এমন একটি অপারেটরকে সংযোগ করব বা মোবাইল ফোন সার্ভিস ব্যবহার করবে যা ড্রাইভার বা যাত্রীর সাথে যোগাযোগের চেষ্টা করবে। এবং এই পদ্ধতিতে মোবাইল অপারেটর যেরকম আমরা মোবাইলের যে কাস্টমার সার্ভিস থাকে, যেমন কাস্টমার কেয়ার থাকে, যেরকম যে মোবাইলের কোনো যদি সমস্যা হয় বা কোনো অপারেটিং সিস্টেমে কোনো প্রবলেম হইলেই বা নেটওয়ার্কিং সিস্টেমের প্রবলেম হইলে আমরা কি করি, যে কাস্টমার সার্ভিসকে আমরা ফোন দিয়ে অবহিত করি যে এরকম সমস্যা হয়েছে। তো শুধু ফোন দিলেই কিন্তু কাস্টমার সার্ভিস এটা সমাধান করার চেষ্টা করে এবং তারা ওখানে বসেই দেখতে পারে যে কি ধরনের সমস্যা আমার হয়েছে, কি ধরনের ফল্ট হয়েছে নেটওয়ার্কিং। জাস্ট এই সিস্টেমটা ঠিক এরকম যে মোবাইল সার্ভিসের মতন একটা এরকম কাস্টমার সার্ভিস সেন্টার থাকবে, ওরকম একটা সার্ভিস সেন্টার থাকবে যেটা হেল্প সেন্টার। ওই হেল্প সেন্টার থেকে হেল্প সেন্টারের সাথে হেল্প সেন্টারের নাম্বার থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করলে, তথ্য দিলে তারা বিভিন্নভাবে যাত্রীদের সাথে যোগাযোগের চেষ্টা করবে এবং ড্রাইভার বা যাত্রীদের সাথে যোগাযোগের চেষ্টা করবে। যখন এই সমস্যা হয়, দুর্ঘটনা হয়, তখন এটা চেষ্টা করবে এবং যথাযথ ব্যবস্থা এবং যানকে নিরাপত্তা রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। প্রিয় শিক্ষার্থী, অ্যাডভান্স অটোমেটিক কলিশন নোটিফিকেশনের কার্যপদ্ধতির আরো আমরা দেখাচ্ছি যে যদি গাড়ির কেউ প্রতিক্রিয়া না জানায় তবে অপারেটর জরুরি সার্ভিস সেবাগুলোর সাথে যোগাযোগ করবে। যদি এরকম হয় যে গাড়ির কারোর সাথেই কোনো অপারেটর যোগাযোগ করতে পারতেছে না, এই যে অপারেটর আমরা এখানে দেখতে পাচ্ছি, যে অপারেটর যদি এরকম হয় সে এই পদ্ধতিতে কোনো গাড়ির ড্রাইভার বা যাত্রী কারোর সাথেই কোনো যোগাযোগের কোনো ব্যবস্থা করতে পারে না, তখন তখন সে কি করবে, যখন যোগাযোগ করতে পারবে না তখন যে জরুরি সেবাগুলো আছে সেই জরুরি সার্ভিস সেবাগুলোর সাথে যোগাযোগ করবে এবং দুর্ঘটনার বিষয়ে তথ্য সরবরাহ করবে। এবং যে জরুরি যে সেবা প্রদান করে, যে হেলিকপ্টার, অ্যাম্বুলেন্স, এই যে হেলিকপ্টার, অ্যাম্বুলেন্স, হ্যাঁ, এই এদের সাথে আবার কি করবে, যোগাযোগ করবে যে কিভাবে দুর্ঘটনার স্থানে সেবা পৌঁছানো যায়, কিভাবে দ্রুত যাওয়া যায়। যদি সে এই অপারেটর এদের সাথে যোগাযোগ করে ওই স্থানে কিন্তু পৌঁছে দিবে, ওই স্থানে যেতে সহায়তা করবে, দুর্ঘটনার বিষয়ে তথ্য সরবরাহ করবে। বর্তমানে একটি দুর্ঘটনা ঘটার পরে এসসিএন সরাসরি জরুরি সার্ভিসগুলোকে কল করে। এই যে এসসিএন অর্থাৎ এখানে আমরা যে পদ্ধতি দেখতেছি এসিএন, এই পদ্ধতি জরুরি অবস্থায় কোনো দুর্ঘটনা যখন ঘটে সাথে সাথে, যখন কলিশন বা কোনো দুর্ঘটনা যখন ঘটে যায়, তো দুর্ঘটনা ঘটার সাথে সাথে কিন্তু সে প্রথমত এই অপারেটর বা হেল্পলাইনে যে থাকে সে যোগাযোগ করার চেষ্টা করে, যে বিভিন্ন যারা আছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, গাড়ির ড্রাইভার বা যারা যাত্রী কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করে। যখন যোগাযোগ করার মতো কোনো অবস্থা থাকে না, যখন যোগাযোগ করতে পারে না, যখন কারোরই কোনো সাড়া পাওয়া যায় না, তখন জরুরি সেবা সার্ভিসগুলো আছে, এই জরুরি সার্ভিস, যে প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ চিত্রে যে জরুরি যে সেবা সার্ভিসগুলো আছে, জরুরি সেবা, এই জরুরি সেবার সাথে কিন্তু উনি যোগাযোগ করতেছেন এবং যোগাযোগ করে দ্রুত কিভাবে সেবা পৌঁছানো যায় ওই জায়গায়, সেই সেবা পৌঁছানোর
জন্য সে কাজ করে এবং দুর্ঘটনার ভয়াবহতা এবং দুর্ঘটনার স্থান, কোন স্থানে দুর্ঘটনা ঘটছে এবং কি ধরনের দুর্ঘটনা ঘটছে সেই সার্বিক তথ্য কিন্তু সরবরাহ করে থাকে এবং তথ্য যখন সরবরাহ করে তখন ওই জায়গাগুলোতে এই সেবা প্রদানকারী যেই সংস্থাগুলো আছে, যে সেবা প্রদানের যে প্রতিষ্ঠানগুলো, তারা কিন্তু যথাযথ সেবা সেখানে পৌঁছে দিতে পারে এবং আমরা জানি যাতে করে যে দুর্ঘটনার ভয়াবহতা কম ঘটে এবং যাত্রীদের নিহতর পরিমাণ বা দুর্ঘটনায় যে আহত যারা হয় এটার নিহতর সংখ্যাটা কমে যায়। এবার আমরা দেখব যে অ্যাডভান্স অটোমেটিক কলিশন নোটিফিকেশন পদ্ধতির সুবিধাসমূহ। এই অ্যাডভান্স অটোমেটিক কলিশন নোটিফিকেশন এই পদ্ধতিতে আমরা কি কি সুবিধা পেয়ে থাকি? আমরা সাধারণত এই পদ্ধতির মাধ্যমে কি কি সুবিধা পাই সেই সুবিধাগুলো আমরা আলোচনা করব বা এই সুবিধাগুলো সম্পর্কে আমরা জানব। এই পদ্ধতির ফলে আমরা এই পদ্ধতি স্বয়ংক্রিয়ভাবে সংযোগ তৈরি করতে পারে। এটা আমরা কি সুবিধা পাই? যেটা অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে সংযোগ তৈরি করতে পারে। ওই যে মোটরযানের যে ড্রাইভার বা হেল্পার যে থাকবে তাদের সাথে অটোমেটিক্যালি সংযোগ তৈরি করতে পারবে, যে যখন দুর্ঘটনা ঘটবে সাথে সাথেই কিন্তু একটা সংকেত অ্যাওয়ারনেস চলে আসবে ওই যে হেল্প লাইনে যে থাকবে, যে অপারেটর থাকবে তার কাছে সে তথ্য চলে আসবে যে দুর্ঘটনা ঘটছে। এই ধরনের তথ্য যখন চলে আসবে, স্বয়ংক্রিয়ভাবে তথ্য চলে আসবে, তো তথ্য চলে আসার পরে সে দুর্ঘটনার ওখানে যোগাযোগ করার চেষ্টা করবে, সংযোগ তাদের সাথে জানার চেষ্টা করবে, ড্রাইভারের সাথে বা হেল্পারের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। তারপরে দুর্ঘটনাকালীন সময়ে যাত্রী বা ড্রাইভারের সেলফোন বা মোবাইল ফোন না থাকলেও সমস্যা নেই। এই ক্ষেত্রে যদি কোনো কারণে দুর্ঘটনাকালীন সময়ে যাত্রী বা ড্রাইভার যারা থাকবে তাদের কোনো সেলফোন বা মোবাইল নাম্বার না থাকলেও সমস্যা নেই। যদি মোবাইল নাম্বারে সেলফোনে যোগাযোগ করতে না পারা যায়, তারপরে অটোমেটিক্যালি ওই স্থানের যে দুর্ঘটনার সার্বিক তথ্য সেটা কিন্তু অপারেটর কিন্তু জানতে পারবে, তার কাছে কিন্তু অটোমেটিক্যালি তথ্য চলে আসবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এটা সম্পর্কে তোমরা জানতে পারবে যে মোবাইলের যে সমস্যাগুলো হয়, যে আমরা যে নেটওয়ার্কিং প্রবলেম হয় কোথায় কি, আমরা কিন্তু খুব ইজিভাবে জানতে পারা যায় যে কি ধরনের প্রবলেমগুলো হচ্ছে, বা কোনো জায়গায় কোনো সমস্যা হইলে কিন্তু ওই সার্ভিস সেন্টারে বসেই, যেমন মোবাইলের বিভিন্ন টাওয়ারগুলো, যেখানে বিভিন্ন জায়গায় টাওয়ার, সেই টাওয়ারে কোন নেটে কোন সমস্যাগুলো হচ্ছে বা কোন নেটে প্রবলেম হচ্ছে সেটা কিন্তু ওই সার্ভিস সেন্টারে বসেই তারা কিন্তু দেখতে পাচ্ছে যে কোন জায়গায় কোন নেটওয়ার্কটা ফল্ট করতেছে, হ্যাঁ, কি ধরনের ফল্ট করতেছে সেটা কিন্তু ওখানে বসেই কিন্তু দেখতে পারে। জাস্ট এই পদ্ধতিটা ওরকমই সিস্টেম যে দুর্ঘটনার কি ধরনের দুর্ঘটনা ঘটে বা কিরকম দুর্ঘটনার ভয়াবহতা সম্পর্কে কিন্তু অটোমেটিক্যালি জানতে পারবে। দুর্ঘটনার তথ্য সহ জায়গা ও অবস্থানের মানচিত্র পাঠায়। এই পদ্ধতিতে দুর্ঘটনার তথ্য সহ ওই জায়গার যে মানচিত্র, পুরো ম্যাপটা কিন্তু অলরেডি ওই অপারেটর কাছে চলে আসবে। দুর্ঘটনা ঘটার সাথে সাথে অপারেটর কাছে পুরা ম্যাপ বা মানচিত্র, যেটা তোমরা বলো, ওই মানচিত্র বা ম্যাপ, ওই স্থানের পুরা একদম কোন জায়গা থেকে কিভাবে যাইতে হবে, ওখানে কি আছে না আছে, সার্বিক যে ম্যাপটা, ওই পুরা ম্যাপটা কিন্তু ওই জায়গায় চলে আসবে। এসএসসি এর সাহায্যে দ্রুত উদ্ধার কার্য পরিচালনা করা যায়। এই পদ্ধতির সাহায্যে দ্রুত উদ্ধার কাজ, যখন দুর্ঘটনা ঘটে ওই দুর্ঘটনার রিসোর্স সেন্টারে যেখানে দুর্ঘটনা ঘটছে সেই দুর্ঘটনা ঘটার স্থানে
দ্রুত পৌঁছানো যায়। দ্রুত পৌঁছানো যায় এই জন্যই যে আগেই যদি জানতে পারা যায় যে আহ, অমুক জায়গায় ওই স্থানে দুর্ঘটনা ঘটছে বা দুর্ঘটনা কি ধরনের দুর্ঘটনা ঘটছে, কিন্তু সাথে সাথেই তাৎক্ষণিক কিন্তু ওই ধরনের ব্যবস্থা নেওয়া যায়। দুর্ঘটনার ভয়াবহতা যদি জানতে পারা যায় তাহলে কিন্তু ওইভাবে ব্যবস্থা নেওয়া যায়। হেলিকপ্টার বা জরুরি সেবা দ্রুত সেখানে পাঠানো যায় এবং ওখানে যাওয়ার মানে পরিবহন মাধ্যমটা কি হতে পারে সেটার যখন সার্বিক তথ্যটা মানচিত্রটা চলে আসে তখন কিন্তু সেই ব্যবস্থা নেওয়া যায় এবং দ্রুত কিন্তু সেবা প্রদান করা যায় এবং উদ্ধার কার্য দ্রুত পরিচালনা করা যায়। দুর্ঘটনাবশত এই পদ্ধতি অপারেটরের সাথে সংযুক্ত হলে তা বিচ্ছিন্ন করা যায় এবং যদি আনফরচুনেটলি এই পদ্ধতি অপারেটরের সাথে সংযুক্ত হলে তা বিচ্ছিন্ন করা যায়। কোনো কারণে যদি এটা অপারেটরের সাথে সংযুক্ত হয়, যদি দুর্ঘটনা বশত যদি এই পদ্ধতিটা অটোমেটিক্যালি অপারেটরের সাথে যুক্ত হয়ে যায় সেক্ষেত্রে তা বিচ্ছিন্ন করা যায়। এরপরে এসএসসি প্রায় প্রতি বছর অসংখ্য মানুষের জীবন বাঁচাতে সক্ষম। এটার আরো একটা সুবিধা হলো এই পদ্ধতির ফলে প্রতি বছর অসংখ্য মানুষের জীবন বাঁচে। কারণ যখন একটা দুর্ঘটনা ঘটে তখন দুর্ঘটনা ঘটার সাথে সাথে যদি সেবা পৌঁছানো যায়, উদ্ধার তৎপরতা উদ্ধার কার্য দুর্ঘটনার পরে সে স্থানে যদি উদ্ধার কার্য চালানো যায় যথাসময়ে তাহলে অনেক মানুষের জীবন বেঁচে যায় এবং অনেক মানুষ দুর্ঘটনার হাত থেকে মৃত্যুর হাত থেকে অনেক মানুষ বেঁচে যায়। তো এই পদ্ধতি আবিষ্কারের ফলে অবশ্যই বিজ্ঞানের কল্যাণ, এই কল্যাণ ফলে অনেক মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব যে আসলে এই সিস্টেমের কিছু অসুবিধা আছে, সেই অসুবিধাগুলো আমরা আলোচনা করব যে সিস্টেমের ফলে কি কি অসুবিধা হতে পারে বা কি ধরনের অসুবিধা হয়। তো আমরা দেখতে পাচ্ছি এই প্রযুক্তি ব্যবহার সহজলভ্য নয়। সাধারণত এই যে টেকনোলজি, এই টেকনোলজি ইউজ করা একটু ডিফিকাল্ট। এটা সহজলভ্য নয়, ব্যবহার করা একটু কষ্টসাধ্য বা একটু ডিফিকাল্ট। যেটা ব্যবহারটা প্রযুক্তিটা এত সহজলভ্য নয়। এটা প্রযুক্তি এবং এই প্রযুক্তি ব্যয়বহুল প্রযুক্তি। এটা ব্যয়বহুল একটা প্রযুক্তি, এতে খরচ অনেক বেশি, এটা একটা ব্যয়বহুল প্রযুক্তি। এই টেকনোলজির মেনটেন্যান্স খরচ অনেক বেশি। এর যে মেনটেন্যান্স খরচ, সে মেনটেন্যান্স খরচটা কিন্তু অনেক বেশি। তো এটা একটা ব্যারিয়ার আমাদের জন্য, যে এটা আসলেই এই সেবা দেওয়াটা এটা এত ইজিভাবে সেবা, এখানে একটা ব্যারিয়ার থেকে যায় যে মেনটেন্যান্স খরচটা অনেক বেশি। এরপরে আর একটা সমস্যা হচ্ছে এতে শব্দ দূষণ বাড়ায়। যখন তোমার যখন সংকেত, যে দুর্ঘটনা যেখানে ঘটে সেই ওখানে একটা ওয়ার্নিং সাউন্ড আছে, যে শব্দ চলে আসে, সেই শব্দটা ওই স্থানের ওই পরিবেশের জন্য শব্দ দূষণটাকে বৃদ্ধি করে, শব্দ দূষণকে বাড়ায়। তো এর ফলে ওই স্থানের শব্দ দূষণ বাড়ে, যার ফলে এগুলা কিন্তু ক্ষতিকর দিক বা অসুবিধা। এটা অসুবিধা এই সিস্টেমের, যে কিছু ক্ষতিকর দিক তো সব সিস্টেমের থাকবেই, এটা আমরা জানি। প্রত্যেকটা সিস্টেম, প্রত্যেকটা বিজ্ঞানের যত আশীর্বাদ, যত কল্যাণ হয়েছে তার পিছনে কিছু ক্ষতিকর দিক সাধারণত থেকেই যায়, সেগুলা থাকবে। তো এই বিষয়গুলো ওভারকাম করেই কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করতে হবে। মানুষের কল্যাণ, এটা কল্যাণ বয়ে নিয়ে আসবে এবং মানুষের কল্যাণে এটা ব্যবহৃত হবে। এই পদ্ধতি ব্যবহারের ফলে অবশ্যই এটা মানুষের জীবন বাঁচাতে সক্ষম হয়েছে এবং এর দুর্ঘটনার যে ভয়াবহতা সেটা সম্পর্কে আগেই কিন্তু জানতে পারা যায় এবং এর তাৎক্ষণিকভাবে সেবা দেওয়া যায়। এটা কিন্তু বিজ্ঞানের অনেক একটা বিশাল বড় একটা অবদান।
প্রিয় শিক্ষার্থী, তো আজকে এই পর্যন্তই। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এই বিষয়গুলা এই ভালোভাবে আয়ত্ত করবে। আজকের এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি।